জ্বালানির জনমালিকানা বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজ আমরা এখানে সমবেত হয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, জ্বালানি শুধু বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়, জ্বালানির সঙ্গে জড়িয়ে আছে আমাদের অর্থনীতি, কৃষি শিল্প, ফ্যাক্টরির সাথে যদি বলে দেয় যে আপনার এই ফ্যাক্টরিতে বিদ্যুতের 20% বা 30% বিদ্যুৎ সৌর বিদ্যুতের মাধ্যমে উৎপাদন করতে হবে, তাহলে আমার মনে হয় নীরব বিশুদ্ধ বিদ্যুৎ ব্যবস্থা এই সাভারে বিদ্যমান থাকবে বলে আমার বিশ্বাস। তাহলে আমি মনে করি যে আমাদের এই জ্বালানি বৃদ্ধি করা সম্ভব। আমাদের সরকার এবং কি আমাদের মাননীয় এমপি মহোদয় যদি চেষ্টা করে যাচ্ছেন, তারা সেই সাথে যদি তরুণদেরকে কোনোভাবে সম্পৃক্ততা করা যায়, যেমন হচ্ছে যে তাদেরকে এই বিজনেস করার জন্য বিভিন্ন ট্রেনিং করা, তাদের মূলধন কিভাবে অ্যারেঞ্জ করা যাবে সেই বিষয়গুলো নিয়ে যদি কাজ করা যায়। পাশাপাশি যারা এই অনুষ্ঠান আজকে আয়োজন করেছেন, আপনারা যদি এই বিষয়টা তরুণ উদ্যোক্তাদেরকে সম্পৃক্ত করেন, আমি মনে করি যে এই জ্বালানি সংকট খুব সহজেই আমরা দূর করতে পারবো। শুধু সরকার না, যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এই সংকট থেকে মোকাবেলা করতে পারবো। কথা শুনে একটা সত্যি আনন্দ। পানি বিদ্যুৎ স্থাপনে আসলে নতুন উপর বড় ধরনের একটা চাপ পড়ে, স্থানীয় এলাকার উপর একটা চাপ পড়ে। তারপর আপনি বলেছেন, আমার কাছে ভালো লেগেছে এই কথাটা। এই কারণেও বললাম কারণ আমি পানি বিদ্যুৎ কেন্দ্রে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। তারপরে পানি বিদ্যুৎ কেন্দ্রে আমার শিখে লাগে, আমি বাবা ওখানে চাকরি করতাম, আমার ছোটবেলা ওখানে কেটেছে, এই কারণে বললাম। আচ্ছা, এখন আমাদের যে আপনি যে প্রশ্নটা করেছেন সেদিকে যাই। আমাদের এনজিও মিটিংয়ে আপনারা অনেকে ছিলেন। আমি সোলারের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, আমার একটা ইচ্ছে ব্যক্ত করেছিলাম যে সবার একটা সোলার পল্লী বা সোলার ভিলেজ টাইপের কিছু বানানো যায় কিনা, কিছু একটা পরিবারকে, কোনো একটা গলিকে বা কোনো একটা এলাকাকে আমরা সোলারের পুরোপুরি সোলার আওতায় আনতে পারি কিনা, এবং সেটা নিয়ে আমরা বেশ কিছু ডাটা অ্যানালাইসিস করতে পারি যে তাদের আগে কিরকম বিদ্যুৎ লাগতো, এখন কি ধরনের লাগে এরকম। তো আমি সকল এনজিও যারা ছিলেন সকলকে বলেছিলাম। সেই সময় অনেকে আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু সরাসরি এটা নিয়ে কাজ করেন এরকম কাগজে আমি সময় পাইনি। পরবর্তীতে এরকমই বলা হয়েছিল যে ঠিক আছে, সোলার নিয়ে কাজ করেন তারা না থাকলেও যারা ঋণ নিয়ে কাজ করেন তারা এর ক্ষেত্রে আগ্রহী কিনা, সেটা আমি এরকম তেমন কারণ সারা পাইনি। ওই সময় অনেকে বলেছিলেন আমরা এই কথা করতেছি, বা পরবর্তীতে সারা পাইনি। পরবর্তীতে যখন আমাদের জ্বালানি ক্রাইসিস হলো কিছুদিন আগে, তখন সরকার, বর্তমান সরকার আমাদের কাছ থেকে, জেলা প্রশাসকের কাছ থেকে, আমাদের কাছ থেকে মতামত চেয়েছিল যে ক্রাইসিসে কি করা যায়। তখন অনেকগুলো প্রস্তাবের সাথে আমি একটা সোলারের প্রস্তাব দিয়েছিলাম যে এরকম করা যায়। আপনারা যে বক্তব্য প্রবন্ধনের কথা বলেছেন, আমরা ওইভাবেই বলেছি, তবে এটা সরাসরি তাদেরকে আর্থিকভাবে টাকা না দিয়ে বা ঋণ না দিয়ে সরাসরি উন্নত মানের প্যানেল সরবরাহ করা হবে, যেটা 20-30 বছর টিকে থাকে এরকম প্যানেল। এবং সেই টাকাটা সরকার তাদের কাছ থেকে নিবে এই আকারে যে বিদ্যুৎ বিল সেই ধরনের যে টাকাটা থাকবে সেটা দিয়ে তারা এই ঋণটা শোধ করবে। এরকম একটা প্ল্যান আমরা দিয়েছি। এখনো সেটা আমরা পরবর্তীতে আপনারা এখনো জানতে পারিনি কি হবে। যাই হোক, আমাদের পৌরসভা থেকে আপনি যে স্ট্রিট লাইটের কথা বলেন, সেটা আমাদের টোটাল 2 ধরনের স্ট্রিট লাইট দিচ্ছে। একটা আমাদের টেন্ডার হয়ে গেছে, একই সাথে সোলারের বিষয়টাও আছে। কিছু ক্ষেত্রে আমরা মিক্স করে এটা লাগানোর একটা চিন্তা করেছি। আলোর বিষয়টা আছে, আসলে আমার ঘনত্বের বিষয়টা রয়েছে, তো সেটা আমাদের প্ল্যানে রয়েছে। একই সাথে আমরা এই অর্থ বছরে জুলাই মিটিং একটা বিষয় পাস করেছি যে আমরা পৌরসভা থেকে যে বাসাবাড়ির যে প্ল্যানটা দিই, সেই প্ল্যানে এতদিন সোলার বাধ্যতামূলক ছিল না, কিন্তু জুলাই থেকে যারা আবেদন করবে তাদের এই সোলার ডিজাইন সহ বাসাবাড়ির যে ডিজাইনটা তারা করে সেখানে সোলার থাকা, ছাদের একটা অংশে সোলার থাকা বাধ্যতামূলক। যদি সেটা না করে আমরা প্ল্যান পাস করবো না, কোনো বাসাবাড়ির প্ল্যান পাস হবে না। এটা জুলাই থেকে যারা আবেদন করে, আগে যারা আবেদন অলরেডি করে ফেলেছে তাদের ক্ষেত্রে এইটা আমরা যাদেরকে যখন প্ল্যান পাস করবো তখন এটা আমরা পরামর্শ আকারে দিই, যে শর্ত থাকে সেগুলো আমরা পরামর্শ আকারে দিই। এরকম একটা আমাদের সিদ্ধান্ত পাস হয়েছে। আপনারা বর্জনে অনেক কথা বলছেন, আমি বর্জনে, তো আমি ওইটা না যাই। আমরা বর্জনে যেখানে একটা কাজ করতেছি আপনারা জানেন, তো সেখানে আমরা বনায়ন করতেছি, বাগান করতেছি। একই সাথে আমরা এই কাজটা শেষ হওয়ার পরে সেখানে আমি সদৃশ্য কয়েকটা উইন্ড মিল স্থাপনের চিন্তা করেছি। এই 2-1টা উইন্ড মিল দিয়ে হয়তো খুব বেশি বিদ্যুৎ তৈরি হবে না, আমাদের ওই যে প্রজেক্ট আছে ওখানে হয়তো কাজে লাগবে, বাট এটা স্থাপনের উদ্দেশ্য এটাই যাতে মানুষের আগ্রহের সৃষ্টি হয়, মানুষ দেখতে দেখতে আগ্রহের সৃষ্টি হবে।
তো উইন্ডমিল এখন তো আপনারা জানেন ওই যেখানে যে ছবি আছে এরকম উইন্ডমিল নাই, উইন্ডমিল আরো অত্যাধুনিক হয়েছে, ছোট হয়েছে, আপনারা এটা জানেন যে বড় পাখাওয়ালা যে ফ্যান ওটা নাই, আরো অনেক আপডেট আছে, আমরা সেগুলো ছোট ছোট গুলো লাগানোর চিন্তা করেছি। একই সাথে ট্যানারের কথাও ঠিক যেন বলেন, ট্যানারের পিছনে আমাদের সিঙ্গার ব্রিজের পাশে প্রচুর পরিমাণে নদীর পাড়ে ময়লা ফেলা হয়। তো সেখানে আমি পরিদর্শন করেছিলাম, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা প্রজেক্ট আমাদের আছে। তো সেখানেও আমি এই একই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার পার্কের সাথে এই উইন্ডমিল স্থাপনের একটা চিন্তা আছে। বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর আর্থসামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানি ভূমিকা শীর্ষ আলোচনা সম্পন্ন। আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সুযোগ্য সভাপতি ছিলাম মোহাম্মদ সাইফুল ইসলাম, উপস্থিত আছেন আমন্ত্রিত বিশেষ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সুধীমন্দির, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই যে সদস্য সচিব জেটনেট বিডি তিনি একটি চমৎকার উপস্থাপনা করেছেন স্লাইডের মাধ্যমে। আমি ইন্সপায়ার, আমার জ্ঞান সমৃদ্ধ হয়েছে এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে এটি একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সেক্টর নিয়ে আপনারা কাজ করছেন। ঢাকা 19-এর জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আমাকে আপনার কাজে লাগেন এবং আমি আপনাদের সাথে নিয়ে কিছু করতেও চাই। এবং আমি যেখানে থাকি পরিবারে, সেখানে 150টি ফ্ল্যাট নিয়ে থাকে। আমাকে 2 বছর আগে, 3 বছর মেয়াদে 2 বছর আগে সভাপতি করা হয়েছে। আমরা কদিন আগে এই যে মিটিং এ পাশ করলাম যে আমাদের এই এতগুলো ফ্ল্যাটে 10 লক্ষ টাকা বিদ্যুৎ আসে। সরকারের বিদ্যুৎ যেতে হবে, আমাদের সার্ভিস চার্জ একটু একটু করে বেড়ে এক সময় ছিল 10,000, 12,000, 14,000, এখন 15,000, আমাদের আরো বাড়াতে হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 50% আমরা সৌর বিদ্যুতে যাবো এবং এরপরে এটা কমে যাবে। আমি এই কারণে বললাম, এখন এটা কিন্তু যৌক্তিক এবং বাস্তবতা লিখি, এছাড়া কিন্তু আমাদের আর কোনো বিকল্প নেই। এটা দিন দিন এমন ভাবে বেড়ে যাচ্ছে, এটা 10-15 বছর যদি আমরা এটাকে রূপান্তর না করতে পারি, আমাদের নাগালে বাইরে চলে যাবে এবং বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য এটা প্রচন্ড একটা চাপ হবে, যেটা তারা বিয়ার করতে পারবে। এবং এখন বাংলাদেশের বিদ্যুতের সমস্যা, গতকাল আমি দুপুরে ঢাকা থেকে ফিরছিলাম, মনে হলো যে আচ্ছা একটা রেস্টুরেন্টে বিডিসিতে আমি গেলাম, কি খেয়ে আমি একটা পরিচয় দিয়েছি। ওখানে অনেক কথা বলছি যে এগুলা না খেয়ে বিদ্যুতের ব্যাপার নিয়ে ভাবে, তার মানে মানুষ কতটা সেন্সিটিভ আপনারা মানে একটু ভাবেন, যাতে যাই করে বিদ্যুতের ব্যাপার নেই। কিন্তু আমরা অনেক জায়গায় গিয়ে মানে পালিয়ে আসি, আর কয়েকদিন পরে তো পলিয়ে থাকতে হবে, বিদ্যুতের সমস্যা যতদিন সমস্যা না সমস্যা। এইটা কিন্তু একটা মৌলিক চাহিদা এবং এটা যদি মানে খুব দ্রুত পরিকল্পিত ভাবে সমাধান না হয়, এই সরকারের জন্য এটা বিশাল একটি চ্যালেঞ্জ। তবে আশার কথা যেটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সৌর বিদ্যুতের ব্যাপারটা কিন্তু লিমিটেশন, আপনি ইচ্ছা করলে ওখানে 40টা ফ্ল্যাট 20টা ফ্ল্যাট আছে, কিন্তু ছাদটা তো খুব বেশি না। আপনার 2টা ফ্ল্যাট হলে ঠিক ছিল, 20টা ফ্ল্যাটের জন্য ওই ছাদে সৌর বিদ্যুতের কাজ হবে না। তাহলে কি করতে হবে, আমি বাতাস নিকট টারবাইন যেটা কিংবা পানি বিদ্যুৎ যেটা কাঁপতে যাচ্ছে, এগুলোর ব্যাপারে আমাদের একই সাথে চিন্তা করতে হবে, যেখানে যেটা অ্যাপ্লিকেবল সেটাই করতে হবে। আমি সুনির্দিষ্টভাবে কথা বলতে চাই, যেমন ইউনো মহোদয় আছেন পৌরসভার দায়িত্বে, উনি ইতিমধ্যে কথা দিয়েছেন যে আমরা স্ট্রিট লাইট কিছু হয়ে গেছে এবং কিছু কিন্তু মিক্সড, কিছু বা সৌর বিদ্যুতে করবো এবং কিছু আমরা নর্মাল স্ট্রিট লাইট করা হবে। এবং আরো শুনে ভালো লাগলো যে জুলাই থেকে যেগুলা বাড়িতে প্ল্যান পাস করার জন্য তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, প্ল্যান জমা দিচ্ছে, সেখানে তারা ম্যান্ডেটরি করে দিয়েছে যে আপনার এই অপশন দিতে হবে যে আপনি সৌর বিদ্যুৎ সিস্টেম করবেন, এই কন্ডিশন না দিলে আপনাদের এই প্ল্যান পাস করা হবে না, সিস্টেম থাকতে হবে। ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ কিন্তু নতুন যখনই সংযোগ
আমার কাছে অনেকে রিকোয়েস্ট করতেছে যে আমার বিদ্যুৎ তো দেয় না, নতুন বিদ্যুৎ সংযোগ দেবে। আমি জিএম সাহেবকে বলে স্যার ওনাকে বলতে হবে, লিখিত দিতে হবে যে আমি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে এই সৌর বিদ্যুৎ কনভার্ট করবো, এই সিস্টেম চালু করতে হবে। এই যে সরকারের উপর থেকে দায়িত্বশীল লোককে বলে দেওয়া হয়েছে, নিয়ম করে দেওয়া হয়েছে, চাপ দেওয়া হচ্ছে, এটা খুবই যৌক্তিক এবং বাস্তবতা রেখে এটি আমাদের করতে হবে। আমি আরো আপনাদের মানে আশ্বস্ত করতে চাই, যেমন ইউনো মহাদেশ সাহেব বলেছে, আমি মনে করি আপনাদের একটা উদ্যোগ নিয়ে সাভার পৌরকে একটি এলাকাকে টার্গেট করে আমরা একটা মডেলের মতো করতে পারি। এটা কিন্তু ঢাকা থেকে দেখতে আসতে হবে, কোনো সময় এই মহল্লাটা একটা কেন্দ্র করবো, সব সৌর বিদ্যুৎ করেছি। আপনি আবার উদ্যোগ নেন, সেটা থেকে আমি থাকবো, এটা সম্ভব। অনেক এনজিও আছে, আমরা আমাদের প্রাইভেট অনেক ব্যবসায়ী আছে যাদেরকে আমরা পাশে করলে হয়তো এটা পজিটিভ হতে পারে। আপনি পারেন নাই, হতাশ হবেন না, আমি আশাবাদী মানুষ। আমার মিটিং থাকে, আমরা সেখানে থাকবো। আমার উপর আরেকটা দায়িত্ব, মানে আমি শুনে খুশি হলাম যে আপনারা নির্বাচনে আগে 86 জন ক্যান্ডিডেট বিভিন্ন দলের 300 আসলে তাদের সাথে কথা বলেছেন, এবং যাদের সাথে কথা বলেছেন আপনারা বুঝে সাথে কথা বলেছেন, তার মধ্যে 57 অলরেডি জিতে এই সংসদে আছে। এবং আজকে বলে যে আমি 4 নম্বর ব্যক্তি যার সাথে আপনি এইসব ব্যাপার নিয়ে আলাপ করছেন। আমার যেটা বক্তব্য যে এটা হয়তো সরকার করছে, এটা কিন্তু মানুষকে মোটিভেশন করতে হবে। আজকে আমরা এখানে কিছু এলাকা পিপল মোটিভেশন হলাম, এটা যথেষ্ট না। আপনি যে কৃষ্ণের এই জায়গায় আপনি ওইসব এলাকায় গিয়ে যদি এই ধরনের কথাবার্তা না বলেন, তাদেরকে স্কুলে কলেজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মোটিভেশন না করেন, ইমাম মসজিদে পড়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চাকরিজীবী, স্টুডেন্ট, তাদেরকে মোটিভেশন না, এটা তো বাস্তবায়ন করতে পারবে না। তারা মনে করে তো এটা দেন বিষয় ব্যাপার, আমগো ব্যাপার না। আমি কাজটা করবো কেমনি, এলাকার মানুষদের নিয়ে, মানে দায়িত্বশীল লোকদের নিয়ে, তাদেরকে মোটিভেশন করা দরকার। অর্থাৎ এই মোটিভেশনাল প্রোগ্রামটা তারা বেশি বেশি করতে হবে। আমি এনজিওদের যারা এখানে আছেন এই দায়িত্বটা না, আমার কোনো আপত্তি না, আমাকে দেখেন, আমি হাইস্ট আসবো যতটুকু পারি। আমরা হয়তো আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমাদের উপস্থিতি আমাদের অনেক দলের যে এখানে তো 2-4-3 জনকে দেখলাম যারা দলের এখানে আছে, তারা এখানে কিছু নলেজ জন্য, তাহলে একটু একটু করে আমরা এই মোটিভেশন কাজটা করতে পারি। আমি আপনাদের কথা দিলাম, সংসদে এটা নিয়ে একদিন বলবো, আপনারা এটা সেটা দেখতে পারবেন। আমি এটা আমাদের যারা স্ট্যান্ডিং কমিটি আছে, আপনারা ঢাকার থেকে আরো একটা গুড টিম নিয়ে আর কিছুদিন পরে তাদের সাথে মত বিনিময় করতে আপনি এই জিনিসগুলো চাই, সংসদের সদস্য আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে এই ধরনের সেমিনার যদি করা যায়। হ্যাঁ, এখানে তো অনেকগুলো, জানেন এখানে 5টা ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, গণবিশ্ববিদ্যালয় আছে, এইগুলোতে একটু একটু সম্পৃক্ত করে এখানে শিক্ষকরা আছেন যারা অনেক কিছু নলেজেবল, তাদেরকে সম্পৃক্ত করে যে আপনার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, সমস্যা নেই, আপনার সাথে থাকেন। আর একটা হলো যে ব্যবসা প্রতিষ্ঠানে যদি একদম ম্যান্ডেটরি নিয়ম করে দেওয়া যে আমরা কোনো কিছু জানি না, আপনাকে 20% এখানে এই সৌর বিদ্যুৎ সিস্টেম থাকতে হবে, আস্তে আস্তে করে, তারপরে বছর আবার 2 বছর পরে বাড়িয়ে দেয়। কারণ হয় কি, এই ব্যবসা তো অনেক কিছু গভর্নমেন্টের হাতে চাবে, যতই প্রাইভেট সেক্টরে হয়, গভর্নমেন্ট যদি তাদেরকে চাপে রাখে অবশ্যই তারা যাবে যে আপনারা এগিয়ে না আসলে আমরা কাজে করবো, আপনি তো টাকা সমস্যা নাই, আপনি করেন, আপনার টাকা তো সাশ্রয় হবে। এটা হয় কি, আমাদের বাংলাদেশের পুরনো ঐতিহ্য কি, আমার দাদা যেটা করে গেছে আমি সেই নিয়মে থেকে যেসব রান্না বান্না করছে আমি সেই সব রান্নাই অভ্যস্ত, আমি নতুন করে রেসিপি তো রেখে খাইতে আমার ভালো লাগে না। ফলে আমাদের অভ্যাসটা এমন হয়েছে যেটা চলতেছে চলুক না, নতুন করে এইসব সিস্টেম করে আমার সাশ্রয় হইলো না হলে আমরা অনেক সময় এগুলো প্রকার করি। কিন্তু এখন সময় আসছে, এই ইয়াং জেনারেশন অনেক কিছু নতুন নতুন ভাবছে, আমি বিশেষ করে রাইট টাইম এখন এরকম যুব সমাজের কথা যেটা বলছে, আমি মনে যুব সমাজকে এখানে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকেও কাজে লাগাতে হবে। এবং আমি পুলিশ শেষে যেটা বলতে চাই যে এই ধরনের প্রোগ্রাম আরো বেশি বেশি করে আপনার করেন, মানুষকে মোটিভেশন করেন, আমাদের এছাড়া কিন্তু বাঁচার কোনো উপায় নেই। এবং আমি নিশ্চিত, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা বুঝেছেন। কারণ এই বিএনপিকে যদি আবার ক্ষমতা আসতে হয় 5 বছর পর ভোটে, এই সমস্যার সমাধান না করলে জনগণকে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারবেন। এটা 1 নাম্বার প্রবলেমেটিক মানে ক্রাইটেরিয়া, যেটা বিএনপিকে এই সময়ের মধ্যে সমাধান করতে হবে, এবং এইটা সমাধান ছাড়া বিএনপি জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। অতএব আমি আপনাদের শেষ যেটা আশ্বস্ত করব, এবং ঢাকা 19 একটা চমৎকার এলাকা, যেখানে কাজ করার অনেক সুযোগ আছে,
এবং এখানে কাজ করলে এটা রাষ্ট্রীয়ভাবে ফোকাসিং হবে। তা আপনারা এই ব্যাপারটা আরো যদি কোনো ভূমিকা নেন, আমাকে সম্পৃক্ত করেন, আমি আপনাদের পাশে আছি, সাথে আছি এবং আপনাদের সাথে আমি কাজ করতে চাই।